আজকের আলোচনাটা মানে সম্পর্ক নিয়ে। হুম। সম্পর্ক, বিশ্বাস আর কখনো কখনো যে নীরবতাটা চলে আসে সেটা নিয়ে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের হাতে আছে শিমুল হোসেনের একটা লেখা, শিমুল সম্পর্কের গল্প। এটা দৈনিক বাংলার টাইমসে বেরিয়েছিল। লেখাটা ছোট কিন্তু ভাবনার জায়গা অনেক। হুম। শিমুল সেনের লেখা। আচ্ছা। লেখাটার একেবারে শুরুতেই মানে সম্পর্কের ভিত্তি নিয়ে একটা দারুণ কথা বলা হয়েছে। কি সেটা? বলছে যে সম্পর্কটা কতদিনের সেটা আসলে বড় কথা না, 10 মিনিট বা 10 বছর যাই হোক, আসল জিনিসটা হলো বিশ্বাস। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে সময়টাকে একদম পাশে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক, এই আইডিয়াটা নিয়েই আমরা আজকে পুরো আলোচনাটা করব। এই লেখাটার সূত্র ধরে দেখব ভালোবাসা দেওয়ার নেওয়ার যে ব্যাপারটা, প্রতিশ্রুতির ধারণা আর সম্পর্কের মধ্যে ওই যে নীরবতা। হ্যাঁ, নীরবতা ওটা খুব কষ্ট দেয় অনেক সময়। সেটাই, নীরবতা কিভাবে প্রভাব ফেলে, লেখক কি বোঝাতে চাইছেন, আসুন একটু গভীরে যাই। চলুন। আচ্ছা, তাহলে ওই প্রথম বাক্যটা দিয়ে শুরু করা যাক। সম্পর্ক 10 মিনিটের হোক কিংবা 10 বছরের, বিশ্বাসটাই সবচেয়ে বড় জিনিস। শুনতে তো বেশ সহজ সরল লাগে, তাই না? হ্যাঁ, শুনতে সহজ, কিন্তু এর ভেতরে অনেক গভীরতা আছে। সেটাই, এর মানেটা কি আসলে? দেখুন, এটা কিন্তু আমাদের সাধারণ ধারণাকে একটু চ্যালেঞ্জ করে। আমরা তো ভাবি যত পুরনো সম্পর্ক তত গভীর, তত মজবুত, তাই না? হ্যাঁ, সাধারণত এটাই ভাবা হয়। কিন্তু লেখক এখানে সময়টাকে প্রায় গুরুত্বই দিচ্ছেন না। বলছেন ভিত্তিটা সময় নয়, বিশ্বাস। এটা কিন্তু একটা বড়সড় কথা। ঠিক। মানে এমনও তো হতে পারে হয়তো ১০ মিনিটের আলাপে এমন একটা বিশ্বাস তৈরি হলো, হুম। যেটা হয়তো ১০ বছরের পুরনো, কিন্তু নড়বড়ে বা মেকি একটা সম্পর্কের চেয়ে অনেক বেশি দামি, অনেক বেশি শক্তিশালী। বাহ, দারুণ বলেছেন। এটা সত্যি আমাদের ভাবতে বাধ্য করে যে সম্পর্কের ভিতটাকে আমরা কিভাবে দেখি। এটা কি শুধু ক্যালেন্ডারের পাতা গুনে চলার ব্যাপার? নাকি অন্য কিছু? হ্যাঁ, নাকি দুটো মানুষের মধ্যে যে ভরসাটা তৈরি হয় সেই অদৃশ্য সুতোটা? লেখক মনে হচ্ছে বলতে চাইছেন ওই সুতোটাই আসল, সময়টা সেটা একটা সংখ্যা মাত্র। আর এই বিশ্বাসটা মানে এটা তৈরি হতে সবসময় যে অনেক সময় লাগবে এমনও না। ঠিক, কিন্তু এখানেই একটা মজার মোচড় আছে লেখাটায়। কিরকম? এই যে বিশ্বাসের অপরিহার্যতার কথা বললেন লেখক, তার ঠিক পরে সম্পর্কের আরেকটা দিকের কথা বলছেন, যেটা বেশ মানে চটজলদি পরিবর্তনশীল। আচ্ছা। তিনি লিখছেন, একটা মানুষ মন দিতে আর মন নিতে সময় লাগে না, না 10 মিনিট না 10 বছর। চোখের পলকেই মন দিয়ে ফেলা যায়, আবার মন ফিরিয়েও নেওয়া যায়। এটা তো আগের কথার পাশে রাখলে কেমন যেন একটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে। একদম, একদিকে বলছেন বিশ্বাসটাই আসল, যেটা আমরা ভাবি একটু ধীরে ধীরে গড়ে ওঠে, পোক্ত হয়, তাই না? হ্যাঁ, সাধারণত তাই ভাবি। আর অন্যদিকে বলছেন মন দেওয়া নেওয়াটা নাকি চোখের পলকে ঘটে যেতে পারে। শুধু তাই না, মন নাকি ফিরিয়েও নেওয়া যায়। হুম, ফিরিয়েও নেওয়া যায়। এটা তো বেশ অস্থিরতার কথা। তাহলে এই দ্রুত বদলাতে থাকা অনুভূতি আর এই গভীর স্থায়ী বিশ্বাস দুটো কি একসাথে চলে? নাকি লেখক এখানে দুরকম সংযোগের কথা বলছেন, একটা হয়তো হালকা আর একটা গভীর? এটাই ভাবার মতো বিষয়। হতে পারে লেখক প্রথমে ওই প্রাথমিক ভালো লাগা বা আকর্ষণের কথা বলছেন, সেটা তো সত্যি খুব দ্রুত হতে পারে, আবার চলেও যেতে পারে। হ্যাঁ, যাকে বলে ইনফ্যাচুয়েশন। হয়তো সেটাকে মন দেওয়ার প্রথম ধাপ বলা যেতে পারে, কিন্তু বিশ্বাস সেটা হয়তো আরও গভীরের কিছু, যাই প্রথম আকর্ষণের পরেও থাকে বা গড়ে ওঠে। আচ্ছা। অথবা এটাও হতে পারে লেখক আসলে বলতে চাইছেন এখনকার সম্পর্কের ধরনটাই এমন, খুব দ্রুত কানেকশন তৈরি হয়, আবার আবার ভেঙেও যায়। হ্যাঁ, দ্রুত ভেঙেও যেতে পারে। এই যে দ্রুততা আর এইদিকে বিশ্বাসের প্রয়োজনীয়তা, এই দুটো একসাথে থাকাটাই হয়তো আধুনিক সম্পর্কের একটা জটিল দিক। এই দ্রুত সংযোগের ধারণার ঠিক পরেই কিন্তু আসছে সেই কষ্টের জায়গাটা, যখন এক পক্ষ ভাবছে মন দিয়ে ফেলেছে, কিন্তু অন্য দিক থেকে শুধুই নীরবতা। হ্যাঁ, কেবলই নীরবতা। লেখক সেই আকুতিটাই ধরছেন এভাবে। তবু একটা প্রশ্ন থেকে যায়, কি হইল? আমার এসএমএস-এর উত্তর দিচ্ছ না কেন? বোবা হয়ে আর কতদিন থাকবা? এই প্রশ্নগুলোর ভেতরের কষ্টটা খুব স্পষ্ট, তাই না? খুব স্পষ্ট। এই অংশটা যেন লেখাটার একেবারে হার্টে। যখন কেউ একজন ভাবছে যে একটা সংযোগ তৈরি হয়েছে,
সে হয়তো বলেও ফেলেছে বা তার আচরণে প্রকাশ পেয়েছে। হুম। তখন অন্যদিকের এই অপ্রত্যাশিত নীরবতা যে কি পরিমাণ উদ্বেগ, অনিশ্চয়তা আর প্রত্যাখ্যানের ভয় তৈরি করে। ঠিক। কি হইল? এই ছোট্ট প্রশ্নটার মধ্যে যে কত দ্বিধা, কত ভয় লুকিয়ে থাকে। সে হয়তো ভাবছে, আমি কি ভুল বুঝলাম? আমার কি কোনো গুরুত্বই নেই? আর ওই যে কথাটা, বোবা হয়ে আর কতদিন থাকবা, হ্যাঁ, বোবা হয়ে থাকা। এই শব্দ দুটো যেন নীরবতার ওজনটাকে আরও অনেক বাড়িয়ে দেয়। এটা শুধু কথার অভাব নয়, মনে হয় যেন একটা দেয়াল তুলে দেওয়া হয়েছে। একদম। যখন আগেই বলা হচ্ছে যে সংযোগ চোখের পলকেই হতে পারে, তখন এই হঠাৎ নীরবতাটা আরও বেশি করে লাগে। কারণ আশাটা যে অনেক বেড়ে গিয়েছিল। অবশ্যই, সংযোগ যত দ্রুত আর তীব্র মনে হয়, প্রত্যাশা তত দ্রুত বাড়ে। আর সেই গরম প্রত্যাশার বিপরীতে যখন এরকম বরফ ঠান্ডা নীরবতে নেমে আসে, তখন ভেতরের শূন্যতাটা আরও বাড়ে। হ্যাঁ, শূন্যতা আর প্রশ্নগুলো আরও জোরে ধাক্কা দেয়। এই নীরবতা কিন্তু শুধু যোগাযোগ নেই তা নয়, এটা অনেক সময় আত্মসম্মানেও লাগে। ঠিক। মানুষ ভাবতে শুরু করে, আমি কি এতটাই তুচ্ছ যে আমার কথার উত্তর দেওয়ারও দরকার নেই? এই অনিশ্চয়তাটাই বোধহয় সবচেয়ে বেশি কষ্ট দেয়। আর এই নীরবতা অনেক সময় ইচ্ছাকৃতও হতে পারে, যা সম্পর্কটাকে আরও খারাপ করে তোলে। একদম। আর এই সব টানাপোড়েন, এই কষ্টের মধ্যেই আসছে লেখাটার শেষ বাক্যটা, যেটা আগের একটা কথার সাথে বেশ সরাসরি বিরোধী মনে হতে পারে। কোনটা? লেখক বলছেন, কিন্তু একটা কথাই সত্যি, আমি তোমাকে মন দিয়েছি, ফিরে নিতে পারবো না, কারণ এই মনটা এখন তোমার দখলে। ওহ, এটা তো সেই চোখের পলকেই মন ফিরিয়েও নেওয়া যায় কথার একেবারে উল্টো। ঠিক তাই। তাহলে কোনটা সত্যি? মন কি চাইলেই ফেরানো যায় নাকি যায় না? এই বৈপরীত্যটাই কিন্তু লেখাটাকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। কেন লেখক প্রথমে বললেন মন ফেরানো যায়, আবার শেষে এসে বলছেন যায় না? হ্যাঁ, কেন? এর কয়েকটা ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে লেখক বোঝাতে চাইছেন ওই যে প্রাথমিক ভালো লাগা বা মোহ, হ্যাঁ, সেটা কেটে যেতে পারে। হ্যাঁ, সেটাই হয়তো মন ফিরিয়ে নেওয়া। কিন্তু যখন কেউ সত্যিই কাউকে মন দিয়ে ফেলে, গভীরভাবে ভালোবাসে, হ্যাঁ। তখন সেই অনুভূতিটা আর তার নিজের হাতে থাকে না। থাকে না। না, সেটা একটা অন্যরকম গভীর প্রতিশ্রুতির মতো হয়ে যায়। চাইলে হয়তো সেখান থেকে ফেরা যায় না। তার মানে এখানে মন দেওয়ার দুটো আলাদা লেভেল বা মানে বোঝানো হচ্ছে, একটা হালকা টেম্পোরারি, অন্যটা গভীর পার্মানেন্ট। সম্ভবত তাই। অথবা এটাও হতে পারে যে শেষের বাক্যটা একটা খুব তীব্র আবেগের প্রকাশ। আবেগের প্রকাশ। হ্যাঁ, গভীর ভালোবাসার মুহূর্তে মানুষ অনেক সময় এরকম অনুভব করে না যে তার নিজের ওপর আর কোনো কন্ট্রোল নেই, তার পুরো সত্তাটাই যেন অন্য মানুষটার সাথে জুড়ে গেছে। হ্যাঁ, করে তো। তখন তার মনে হতেই পারে যে এই অনুভূতি থেকে বের হওয়া অসম্ভব। এটা হয়তো বাস্তবতার চেয়েও বেশি সেই মুহূর্তের অনুভূতির জোর। আচ্ছা। আর অংশটা, কারণ এই মনটা এখন তোমার দখলে। দখলে শব্দটা কিন্তু বেশ পাওয়ারফুল। হ্যাঁ, খুবই শক্তিশালী শব্দ। এর মানে কি দাঁড়ায়? এটা কি স্বেচ্ছায় সারেন্ডার করা? নাকি একরকম অসহায়ত্ব, যেখানে নিজের আর কোনো ইচ্ছা চলে না? দখলে শব্দটা সত্যি অনেকগুলো মানে বহন করে। একদিকে এটা গভীরতম ভালোবাসা আর ভরসার প্রতীক হতে পারে। একজন তার হৃদয়টা অন্যের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত আছে। হুম। অন্যদিকে এটা কিন্তু এক ধরনের পরাধীনতা বা নিয়ন্ত্রণ হারানোর অনুভূতিও দিতে পারে, বিশেষ করে যদি সম্পর্কটা একতরফা হয় বা তিক্ত হয়ে যায়। তখন এই দখল শব্দটা খুব যন্ত্রণার কারণ হতে পারে। মনে হতে পারে, আরে আমি তো আমার নিজের মনের ওপরই কন্ট্রোল হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তা তো হতেই পারে। এটা আসলে নির্ভর করে ব্যক্তির অনুভূতির ওপর আর সম্পর্কের অবস্থার ওপর। লেখক এই একটা শব্দ দিয়ে সম্পর্কের দুটো দিকই ছুঁয়ে গেছেন, একদিকে পরম প্রাপ্তি আর অন্যদিকে সম্ভাব্য অসহায়ত্ব। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একসাথে দেখি, লেখাটা শুরু হচ্ছে বিশ্বাসের অপরিহার্যতা দিয়ে। বলছে, বিশ্বাসটাই ভিত্তি, সময়টা তেমন জরুরি নয়। ঠিক। তারপর আসছে অনুভূতির দ্রুততা, মন দেয়া এবং প্রায় সঙ্গে সঙ্গেই ফিরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা। এরপর সেই দ্রুত সংযোগের পরেই ধাক্কা মারছে নীরবতার কষ্টটা, যা আশা ভাঙে আর গভীর অনিশ্চয়তা আনে। আর একদম শেষে আসছে একটা চূড়ান্ত প্রতিশ্রুতির মতো কথা। একবার মন দিয়ে ফেললে তার ফেরত নেওয়া যায় না, তা যেন অন্যের দখলে চলে যায়, যেটা আগের ওই পরিবর্তনশীলতার ধারণার সাথে একটা স্পষ্ট কন্ট্রাস্ট তৈরি করে। এই সবকটা জিনিস, বিশ্বাস, দ্রুততা, নীরবতা আর ওই অপরিবর্তনীয় প্রতিশ্রুতি,
এগুলো মিলেমিশে সম্পর্কের একটা বেশ জটিল কিন্তু খুব বাস্তব ছবি তৈরি করছে, তাই না? একদম। মনে হচ্ছে লেখক এটাই বলতে চাইছেন যে সম্পর্ক হয়তো শুরু হয় হঠাৎ ভালো লাগায়, কিন্তু টিকে থাকে বিশ্বাসে। আর সেই বিশ্বাসকে সবচেয়ে বেশি কষ্ট দেয় নীরবতা। আহ, আর যখন ভালোবাসাটা সত্যি গভীর হয়, তখন তা হয়তো নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যেখানে অনুভূতিটাই প্রধান হয়ে ওঠে। এই উপাদানগুলো তো একে অপরের ওপর প্রভাব ফেলে, মানে কখনো দ্রুত অনুভূতিটা বিশ্বাস তৈরির আগেই নীরবতার মধ্যে হারিয়ে যায়। ঠিক। আবার কখনো হয়তো গভীর বিশ্বাস আছে, কিন্তু ওই দখলে থাকা মনটা নীরবতার আঘাতে খুব কষ্ট পাচ্ছে। এই টানাপোড়েনগুলোই বোধহয় সম্পর্ককে এতটা আনপ্রেডিক্টেবল আর একই সাথে গভীর করে তোলে। হ্যাঁ, শিমুল হোসেনের এই লেখাটা কিন্তু খুব অল্প কথায় সম্পর্কের এই নানান দিকগুলো ধরতে পেরেছে। নিঃসন্দেহে এই ছোট্ট লেখাটা সম্পর্ক নিয়ে আমাদের অনেক কিছু ভাবার সুযোগ করে দিল। বিশ্বাস কেন জরুরি, অনুভূতি কতটা দ্রুত বদলাতে বা গভীর হতে পারে, নীরবতা কতটা কষ্ট দিতে পারে, আর ভালোবাসার চূড়ান্ত রূপটা কেমন হতে পারে, এগুলো সত্যিই ভাবার মতো বিষয়। আর এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। কি প্রশ্ন? যদি আমরা লেখকের শেষ কথাটাই সত্যি ধরে নিই, যে মন একবার কাউকে দিয়ে দিলে সেটা অপরিবর্তনীয়ভাবে অন্যের দখলে চলে যায়, তাহলে সেই সম্পর্কটা যদি শেষ হয়ে যায়, অথবা ওই দখলকারী মানুষটার কাছ থেকে যদি শুধু নীরবতাই আসতে থাকে, উপেক্ষা আসতে থাকে, হ্যাঁ, তখন সেই ব্যক্তিটার মানসিকভাবে সুস্থ হওয়া বা নিজের সত্তাকে, নিজের মনটাকে ফিরিয়ে আনা, সেই প্রক্রিয়াটা ঠিক কেমন হতে পারে? বাহ, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, মানে নিজের মনের উপর যদি নিজের দখল বা নিয়ন্ত্রণই না থাকে, তাহলে সেই শূন্যতা বা নীরবতাকে পার করার উপায় কি? এটা একটা গভীর প্রশ্ন, যা হয়তো এই লেখার আলোচনা ছাড়িয়ে যায়। কিন্তু এর সূত্র ধরেই উঠে আসে। হ্যাঁ, যা নিয়ে আরও অনেক ভাবা যেতে পারে।